students, today I will discuss about material costing as it is there in your subject Cost and Management Accounting 1. This is specially for the second semester students of both BCom Honors and General candidates. মেটেরিয়াল কস্টিং হচ্ছে সেই কস্টিং যেটাতে আমরা মূলত মেটেরিয়াল নিয়ে আলোচনা করব এবং সেই মেটেরিয়ালের কিভাবে ভ্যালুয়েশন হয়, কিভাবে মেটেরিয়ালকে মেনটেন করা হয় স্টোরসে, এই সমস্ত কিছু নিয়েই আমরা মেটেরিয়াল কস্টিংয়ে আলোচনা করব। তো আমার এই প্রেজেন্টেশনে মূলত মেটেরিয়াল কস্টিংয়ের দুটো জিনিস নিয়ে আলোচনা করা আছে। কি কি সেই দুটো জিনিস হলো, এক নম্বর লেভেল সেটিং আর সেকেন্ড হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তোমাদের সিলেবাসে মেটেরিয়াল কস্টিংয়ের তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয়েছিল। তিনটি বিষয় কি কি? লেভেল সেটিং, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যানালিসিস এবং লাস্ট হচ্ছে মেথডস অফ স্টক ভ্যালুয়েশন। আমি আজকের যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনে প্রথম দুটো টপিককে নিয়ে আলোচনা করব এবং থার্ড টপিকটা আমি নেক্সট প্রেজেন্টেশনে উইথ ইলাস্ট্রেশনস সলভ করব। তো প্রথমত মেটেরিয়াল কস্টিং পড়ার জন্য আমাদের সবার আগে জানা দরকার যে মেটেরিয়াল জিনিসটা কি। আমরা সবাই জানি, বি ইট আ প্রোডাকশন কনসার্ন অর আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন, আমাদের মেটেরিয়ালটা ভীষণ পরিমাণে জরুরি, কারণ মেটেরিয়াল একটা ইনপুট হিসাবে কাজ করে ইন দ্য প্রোডাকশন অফ আ ফিনিশড গুডস। আমরা জানি একটা ইনপুট থেকে আউটপুট, এই প্রসেসটায় আসতে গেলে তিনটে স্টেজকে পেরোতে হয়। কি কি? একটা হচ্ছে র মেটেরিয়াল স্টেজ, সেকেন্ড ওয়ার্ক ইন প্রোগ্রেস, অ্যান্ড থার্ডলি যখন সেটা মার্কেটে যাওয়ার মতো পজিশনে আসে, সেটা হচ্ছে ফিনিশড গুডস। তো এই তিনটে স্টেজকে পেরোনোর সময় যে মেন জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে মেটেরিয়াল। তো সেই জন্য প্রতিটা স্টেজেই আমাদের মেটেরিয়াল কস্টিংটা ভীষণ পরিমাণে জরুরি, যখন সেটা একটা প্রোডাকশন কনসার্ন বা একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা দেখে নেব যে মেটেরিয়াল কস্টিংয়ে হোয়াট ইজ মেটেরিয়াল। The term material refers to the raw materials used for production, sub-assemblies and fabricated products. কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে মেটেরিয়াল বলতে আমরা মূলত র মেটেরিয়ালকেই বুঝি। মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ফিনিশড গুড সবটাই মেটেরিয়ালেরই এক একটা স্টেজ। বাট মেটেরিয়াল কস্টিংটা তখনই করা হয় যখন মেটেরিয়ালটা একদম প্রিলিমিনারি স্টেজে থাকে, দ্যাট ইজ ইন দ্য র মেটেরিয়াল স্টেজ, দ্যাট ইজ ওয়েন ইট ইজ given as an input to the process of production of any product or unit. So the term material refers to the raw materials used for production, sub-assemblies and fabricated products. তাহলে মেটেরিয়াল বুঝতে আমরা সেই র মেটেরিয়ালসগুলোকেই বুঝি যেগুলো কিসের জন্য ইউজ হয়, দ্যাট ইজ ইউজ ফর প্রোডাকশন। সাব মানে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো প্রোডাক্টকে নিয়ে একটা অ্যাসেম্বল বা মিলিত করে একটা বড় প্রোডাক্ট তৈরি হয়। তো সেই ক্ষেত্রে সেই ছোট ছোট যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, সেইগুলো তখন ওই বড় প্রোডাক্টের এক একটা র মেটেরিয়াল হিসাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে সেগুলোকে বলা হয় সাব অ্যাসেম্বলিজ, অ্যাজ ইট হেল্পস ইন অ্যাসেম্বলিং all the individual products into a total product and fabricated products. এবারে আমরা জানি যে ব্যালেন্স শিট যখন আমরা ড্র করি অ্যাজ পার শিডিউল 3, আমরা কোথাও মেটেরিয়াল বলে কোনো কিছু লিখি না, কিন্তু লিখি হচ্ছে ইনভেন্টারি কি? ইনভেন্টারি হচ্ছে কারেন্ট অ্যাসেটসের মধ্যে পড়ে, ইট কামস আন্ডার ইয়োর কারেন্ট অ্যাসেটস। ইনভেন্টারির মধ্যেই পড়ে হচ্ছে তিনটে স্টেজ মেটেরিয়ালের, দ্যাট ইজ র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ফিনিশড গুডস। তাহলে আমাদের এটাও জানা দরকার যে ইনভেন্টারি কাকে বলে। তো ইনভেন্টারি মিনস দ্য র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস গুডস অ্যান্ড কমপ্লিটলি ফিনিশড গুডস, যে তিনটে স্টেজ হয়, র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড কমপ্লিটলি ফিনিশড গুডস, দ্যাট আর কনসিডার্ড টু বি দ্য পোর্শন অফ আ বিজনেসেস অ্যাসেটস দ্যাট আর রেডি অর উইল বি রেডি ফর সেল। যখন র মেটেরিয়াল
অবস্থায় থাকে তখন সেটা কিন্তু রেডি প্রোডাক্ট হিসেবে থাকে না, ইট হেল্পস ইন প্রডিউসিং দ্য রেডি প্রোডাক্ট। তো দ্যাট will be ready for sale. কিভাবে will be ready for sale? By converting from the raw material into the finished products. So that after the raw material gets converted into the finished products, it becomes ready for sale. এবারে জানা দরকার যে টাইপস অফ মেটেরিয়াল। মেটেরিয়াল তো পড়লাম, কিন্তু মেটেরিয়ালেরও দুরকম ভাগ আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়ালস অ্যান্ড ইনডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট মেটেরিয়াল কাকে বলে? ডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে দ্য মেটেরিয়ালস হুজ কস্ট ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড টু আ পার্টিকুলার ইউনিট অফ প্রোডাক্ট ইজ কল্ড ডাইরেক্ট মেটেরিয়াল। মানে কি? হুইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন। তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো, সেই প্রোডাক্টের মধ্যে যে মেটেরিয়ালের যে কস্টটা ইজ ডাইরেক্টলি রিলেটেড, মানে যখন তুমি একটা মেটেরিয়াল তৈরি করছো তার কস্ট অফ প্রোডাকশানে, তার কস্ট অফ প্রোডাকশানের সাথে যেটা ডাইরেক্টলি রিলেটেড অর ডাইরেক্টলি আইডেন্টিফায়েবল যে মেটেরিয়াল কস্টটা, সেটাই হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, সাচ অ্যাজ অল র মেটেরিয়ালস অ্যান্ড অল পারচেসড প্রোডাক্টস অফ দ্যাট প্রোডাক্ট। কেননা র মেটেরিয়াল ছাড়া আমি কোনোদিনই প্রোডাক্টটাকে তৈরি করতে পারবো না, তাই র মেটেরিয়ালকে যদি আমি র মেটেরিয়ালটা দিয়েই আমি প্রোডাক্টটা তৈরি করি, তাই প্রোডাক্টের প্রোডাকশানে ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে সেই র মেটেরিয়াল, তাই ওই প্রোডাক্টটার কস্ট অফ প্রোডাকশানের সাথেও র মেটেরিয়ালের কস্টটা ইজ ডাইরেক্টলি রিলেটেড, দেয়ারফোর র মেটেরিয়াল হ্যাজ টু বি ট্রিটেড অ্যাজ ডাইরেক্ট মেটেরিয়াল। On the other hand, what is indirect material? The material whose cost cannot be easily identified to a unit of product is called the indirect material. মানে কি? সাপোজ আমি যদি ধরি এই যে আগের স্লাইডে আমরা পেলাম যে অ্যাসেম্বলড প্রোডাক্ট, তো অ্যাসেম্বল প্রোডাক্ট মানে কি বলছি? যে এক একটা ছোট ছোট ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হুইচ লিডস টু দ্য ফরমেশন অফ আ লার্জ প্রোডাক্ট হুইচ ইজ আলটিমেটলি মার্কেটেবল ফর সেল। তো সেই যে ছোট ছোট ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, সেইগুলো তৈরি করতেও কিন্তু কোনো না কোনো র মেটেরিয়ালস আমাদের লেগেছিল। তো সেই যে র মেটেরিয়ালটা লেগেছিল সেইটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড টু আওয়ার অ্যাকচুয়াল প্রোডাক্ট নয়, কেননা সেই প্রোডাক্টগুলো দিয়ে আগে আমরা ছোট ছোট ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তৈরি করেছি এবং সেই প্রোডাক্টগুলোকে অ্যাসেম্বল করে আমাদের মেন প্রোডাক্টটা তৈরি করেছি। তাহলে মেন প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি রিলেটেড কোনগুলো? সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলো। বাট ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলো তৈরি করতে যে র মেটেরিয়ালসটা লেগেছে, দ্যাট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড, দ্যাট ইজ ইনডাইরেক্টলি রিলেটেড, বাট ইটস রিলেটেড টু আওয়ার প্রোডাকশন। দ্যাট মিনস কস্ট অফ প্রোডাকশনে সেই সব মেটেরিয়ালের যে কস্ট ছিল সেইগুলো ইনডাইরেক্টলি রিলেটেড, তাই সেটা ইনডাইরেক্ট মেটেরিয়াল হিসাবে কাউন্ট করা হবে। সো দিস ইজ নট দ্য পার্ট অফ দ্য ফিনিশড প্রোডাক্ট বাট ইজ নেসেসারি টু ম্যানুফ্যাকচার ইট। নেক্সট আসছে মেটেরিয়াল কন্ট্রোল। খুব ভাইটাল একটা টপিক, যে মেটেরিয়াল রাখবো এবং মেটেরিয়ালকে কন্ট্রোল করতে পারবো না সেটা তো হবে না, বা মেটেরিয়ালকে কন্ট্রোল করাটা ভীষণ পরিমাণে জরুরি। তো মেটেরিয়াল কন্ট্রোল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন মেটেরিয়াল কস্টিং। হোয়াট ইজ মেটেরিয়াল কন্ট্রোল? Material control refers to the efficient purchasing of materials, efficient storage, and efficient use of consumption. মেটেরিয়াল কন্ট্রোলের মধ্যে সব কিছুই থাকে। কি থাকে? মেটেরিয়াল কন্ট্রোলের মধ্যে এফিশিয়েন্ট পারচেস অফ মেটেরিয়ালস থাকতে হবে, মানে যেন আমরা যে মেটেরিয়ালটা কিনে আনবো ফ্রম দ্য এক্সটার্নাল মার্কেট, তার এফিশিয়েন্সিটাকে মেনটেন করতে হবে। মেটেরিয়ালটাকে কিনে এনে সেটাকে যে স্টোর করব বা সেই যে মেনটেন করে রাখবো সেটাকেও এফিশিয়েন্টলি রাখতে হবে, এবং যখন ইউজ করব বা কনজিউম করব তখনও সেটা যেন এফিশিয়েন্টলি হয়। দ্যাট মিনস হোয়াট ইজ মেটেরিয়াল কন্ট্রোল? মেটেরিয়াল কন্ট্রোল হচ্ছে, আমরা সবসময় জানি যে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক্যাল ভিউ দ্য রিসোর্সেস ইন দিস ওয়ার্ল্ড ইজ স্কেয়ার্স অর ইজ নট অ্যাবান্ডেন্ট। যতটা আমরা চাই একটা ভুরি ভুরি পরিমাণে আমাদের কাছে নেই, তাই আমাদের কাছে যতটা অ্যাভেলেবেল আছে একটা মেটেরিয়াল, সেটার একটা এফিশিয়েন্ট বা অপটিমাম লেভেলে তার কনজামশন বা তার ইউসেজ বা তার পারচেসটা দরকার পড়ে। আমি ওয়েস্টেজ করতে পারি না। এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ আ রিসোর্স মানে কি? যে দেয়ার শুড নট বি এনি ওয়েস্টেজ অফ দ্যাট রিসোর্সেস, এবং যদি ওয়েস্টেজ নাই করতে চাই দেন দেয়ার মাস্ট বি an efficient purchase of materials, efficient storage and efficient use of consumption. And this efficiency কোথা থেকে আসবে? This efficiency can be
ইউজড ইন দ্য মেটেরিয়াল কন্ট্রোল। মেটেরিয়াল কন্ট্রোল করা ছাড়া কোনোভাবেই এই এফিসিয়েন্সি লেভেলটাকে আমরা আনতে পারবো না। তাই মেটেরিয়াল কন্ট্রোল ইজ ভেরি ভেরি ভাইটাল ইন কেস অফ মেটেরিয়াল কস্টিং। নাও উই নিড টু নো দ্য অবজেক্টিভস অফ আ গুড মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেম। নিশ্চয়ই কিছু না কিছু অবজেক্টিভস বা উদ্দেশ্য থাকবে একটা মেটেরিয়াল কন্ট্রোল করার বা মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেমকে ফলো করার। যে উদ্দেশ্যগুলো হলো materials of desired quality available when needed for efficient and uninterrupted production। আমি যখন মেটেরিয়ালটাকে স্টোর করব সেটা যদি আমি এফিশিয়েন্ট লেভেলে স্টোর না করি বা উইথ ফুল এফিশিয়েন্সি বা উইথ ফুল এফেক্টিভনেস আমি যদি সেটাকে স্টোর না করে রাখি অ্যাট দ্য টাইম অফ প্রোডাকশন, দ্যাট উইল নট লিড টু আ স্মুথ প্রোডাকশন। যাই জন্য যদি স্মুথ এবং আনইন্টারাপ্টেড মানে হচ্ছে যখন প্রোডাকশনটা আমার চলবে তখন যেন সেখানে কোনো ডিস্টারবেন্স না আসে। সাপোজ আমার প্রোডাকশন চলছে, চলতে 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 দেখা গেল যে র মেটেরিয়ালটা হঠাৎ করে শেষ হয়ে গেল। তো র মেটেরিয়াল যদি আমার শেষ হয়ে যায় তাহলে আমার কি হবে? দেয়ার উইল বি অ্যান ইন্টারাপশন অর ডিস্টারবেন্স ইন দ্য প্রোডাকশন। স্মুথ হলো না ব্যাপারটা। তাই জন্য সেই সময় আমাদেরকে তার আগেই মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেম শুড বি এফিশিয়েন্ট ইন সাচ আ ওয়ে দ্যাট আমার কি হবে যে আমার যখন প্রোডাকশনটা হবে তার আগে যেন আমি মেটেরিয়ালের স্টোরেজ বা মেনটেন্যান্সটাকে চেক করে নিতে পারি যে মেটেরিয়াল কোন লেভেলে আছে এবং কি পরিমাণে আছে, যার জন্য আমার প্রোডাকশনটা স্মুথ এবং আনইন্টারাপ্টেড ওয়েতে হয়। সেকেন্ড, materials are to be purchased only when there is a need and in economic quantities। আমরা আননেসেসারিলি মেটেরিয়ালকে পারচেস করে নিয়ে চলে আসতে পারি না। পারচেস করে নিয়ে চলে এলেই যে আমরা তাকে স্টোর করে মেনটেন করে রাখতে পারবো সেটাও নয়, ফার্স্টলি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে শুধুমাত্র যে আমার প্রোডাকশন কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং কনসার্নেই যে একটা মেটেরিয়ালের নিড হতে পারে সেটা নয়। অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার কি যে মেটেরিয়াল আমাদের কাছে ভুরি ভুরি পরিমাণে নেই। দ্য মেটেরিয়ালস ইন দিস ওয়ার্ল্ড ইজ স্কেয়ার্স ইন কোয়ান্টিটি, কম পরিমাণে আছে। তাই জন্য যদি আমার কাছে পর্যাপ্ত আমি যদি আমার কাছে পুরো জিনিসটাকে স্টোর করে রাখি তাহলে বাকি যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন বা প্রোডাকশন কনসার্নস রয়েছে তারা তাহলে মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি থেকে ভুগবে। তাহলে সেই জায়গাতে ইট উইল নট লিড টু আ ব্যালেন্স ইন দ্য ইকোনমি। তাহলে আমাদেরকে কি করতে হবে? মেটেরিয়ালস আমরা তখনই পারচেস করব যখন আমাদের একটা দরকার পড়বে এবং in economic quantities, that means in the optimum quantity. And what is that economic quantity? I will discuss it afterwards when I will discuss about economic order quantity. Next, purchase of materials are to be made at the most favorable prices under the best possible terms। মানে কি, যখন আমরা মেটেরিয়াল কিনবো তখন আমরা চেষ্টা করব সব সময় দ্যাট শুড বি অ্যাট দ্য মোস্ট ফেভারেবল প্রাইস অ্যান্ড দ্যাট শুড বি অ্যাট দ্য রিজনেবল প্রাইস। মানে কি, মানে হচ্ছে দ্যাট শুড নট বি overpriced or that should not be underpriced, okay, and at the best possible terms. Number 4, materials are protected against any sort of abnormal loss like loss by theft, fire, etc. মেটেরিয়াল যখন আমরা মেটেরিয়াল কন্ট্রোল যদি আমরা করতে পারি তাহলে মেটেরিয়ালকে আমরা যে কোনো রকম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, যে কোনো রকম অ্যাবনর্মাল লস লাইক থেফট মানে চুরি হয়ে যাওয়া থেকে বা ফায়ার আগুন লেগে যাওয়া থেকে আমরা প্রোটেক্ট করতে পারি। তাহলে মেটেরিয়ালকে আমরা যদি একটা গুড মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেম রাখি তাহলে আমরা এই জিনিসগুলোকেও টাইম টু টাইম দেখতে পারি এবং টাইম টু টাইম আমরা আমাদের মেটেরিয়ালকে প্রোটেক্ট করতে পারি। নেক্সট হচ্ছে মেটেরিয়াল শুড বি স্টোরড ইন সাচ আ ওয়ে দ্যাট দে প্রোভাইড মিনিমাম অফ হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ কস্ট। এটাও একটা জিনিস, শুধুমাত্র দেখো মেটেরিয়াল যখন আমি পারচেস করছি সেটার একটা কস্ট আছে। মেটেরিয়ালটাকে কিনে নিয়ে এলাম, তারপরে সেটাকে স্টোর করে রাখা, মেনটেন করে রাখা, তার একটা কস্ট আছে, দ্যাট ইজ হ্যান্ডলিং কস্ট বা আমরা বলি ক্যারিং কস্ট বা আমরা বলি মেনটেন্যান্স কস্ট, ওকে। তো তাছাড়া তো আমাদের কস্ট অফ প্রোডাকশন রয়েছে। তাহলে কস্ট অফ প্রোডাকশন ব্যতীত এই যে সমস্ত এক্সট্রা কস্টগুলো রয়েছে, কস্ট তো আমাদেরকে আলটিমেটলি মিনিমাইজ করাটাই আমাদের মেন অবজেক্টিভ। আমরা তো দিনের পর দিন কস্টকে বাড়িয়ে যেতে পারি না, কেননা সেলসের সাথে প্যারিটি রেখে আমাদেরকে কস্টটাকেও মিনিমাইজ করতে হবে। দ্য মেন অবজেক্টিভ অফ আ প্রফিটেবল অর্গানাইজেশন, বি ইট আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন অর আ প্রোডাকশন কনসার্ন, তার মেন অবজেক্টিভ ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট দু ক্ষেত্রেও ম্যাক্সিমাইজ
অপটিমাইজ হতে পারে। এক হচ্ছে বাই ম্যাক্সিমাইজিং দ্য সেলস অ্যান্ড দ্য সেকেন্ড ইজ ইউর মিনিমাইজিং দ্য কস্ট অফ প্রোডাকশন। তো কস্ট অফ প্রোডাকশানকে বা কস্ট, টোটাল যে কস্ট আমার, সেই কস্টটাকে কমাতে গেলে আমাকে ওয়ান অফ দ্য মেন কস্ট হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট আর ইনভেন্টারি ক্যারিং কস্ট। ইনভেন্টারি বা মেটেরিয়ালকে রাখার যে একটা বড় কস্ট থাকে, সেই কস্টটাকে আমরা তখনই কমাতে পারবো যখন আমাদের একটা মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেম উইল বি অ্যান এফেক্টিভ ওয়ান। তাই মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেমের এই অবজেক্টিভসগুলো আমাদেরকে আরও ভালোভাবে জানতে হেল্প করবে যে মেটেরিয়াল কন্ট্রোল একটা অর্গানাইজেশনে কেন করা দরকার। এবং তোমাদের যদি কোয়েশ্চেন্স ঘুরিয়ে অবজেক্টিভস অফ মেটেরিয়াল কন্ট্রোল না এসে যে বলে যে হোয়াট আর দ্য সিগনিফিকেন্স বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ গুড মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেম, দেন অলসো ইউ ক্যান অ্যাড দিস পয়েন্টস ইন ইয়োর অ্যান্সার শিটস। নেক্সট আসছে হচ্ছে আমাদের যে আমরা এই যে মেটেরিয়াল কস্টিং চ্যাপ্টারটা পড়লাম, তো মেটেরিয়াল কস্টিংয়ে আমরা কি কি টপিক ডিসকাস করব। তার মধ্যে আমি তিনটে টপিক বলেইছি, আগেই বললাম, আবারও বলছি যে স্পেসিফিক আইডেন্টিফিকেশন আর ইউনিট কস্ট মেথড, সেটার মানেই হচ্ছে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যানালিসিস। সেকেন্ড হচ্ছে লেভেল সেটিং ইন মেটেরিয়াল, ডিফারেন্ট লেভেলস থাকে মেটেরিয়ালে, তো সেই লেভেল সেটিংটা আমাদের খুব জানা দরকার। অ্যান্ড থার্ডলি মেথডস অফ স্টক ভ্যালুয়েশন হুইচ উইল বি ডিসকাসড ইন ইয়োর নেক্সট প্রেজেন্টেশন। ফার্স্টেই চলে আসছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন অর ইউনিট কস্ট মেথড, বা যেটাকে আমি বলছি বা আমরা বলছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, এটার মানে কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে সেই মেথডটা যে মেথডটা একটা অর্গানাইজেশনকে স্পেসিফিক্যালি মেনটেন করা, একটা অর্গানাইজেশনের স্পেসিফিক্যালি মেনটেন করা উচিত। এবারে হোয়াট ইজ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি? কি বলছে কথাটা? ইকোনমিক ফার্স্ট অফ অল, দেন বলছে অর্ডার, দেন বলছে কোয়ান্টিটি। তার মানে আমরা সেকেন্ড দুটো ওয়ার্ড দিয়ে বুঝে গেছি যে অর্ডার এবং কোয়ান্টিটি এই দুটো কথা। তার মানে কি, কোন কোয়ান্টিটি আমরা অর্ডার করব যেটা আমাদের ইকোনমিক হবে, এবং ইকোনমিক হওয়া মানে হচ্ছে যে দ্যাট উইল বি অ্যাট দ্য রিজনেবল প্রাইস সিস্টেম। ঠিক আছে, কীরকম? দেখো, হোয়াট ইজ ইওকিউ? ইওকিউ ইজ দ্য সাইজ of the order for which both ordering and carrying costs are minimum. EOQ is used as an optimizing stock control system. মানেটা কি? ইওকিউ হচ্ছে সেই সাইজটা অর্ডারের, অর্ডার করব আমরা সেই সাইজটা, মানে হচ্ছে আমরা সেই কোয়ান্টিটিটাই অর্ডার করব যেটার জন্য অর্ডারিং এবং ক্যারিং কস্ট দুটোই মিনিমাম হবে। সবার প্রথমে আমি একটা কথা বললাম যে আমার মেনলি তিনটে কস্ট থাকে কস্ট অফ প্রোডাকশানকে যেটা কন্ট্রিবিউট করে। কি কি? ফার্স্ট হচ্ছে পারচেস কস্ট, সেকেন্ড হচ্ছে পারচেস কস্ট, সেকেন্ড হচ্ছে যে পারচেস কস্ট করা মানে হচ্ছে এই জায়গায় অর্ডারটাও আসছে, যে অর্ডার করার একটা কস্ট আছে। নেক্সট হচ্ছে তোমাদের ইনভেন্টারি ক্যারিং কস্ট বা হ্যান্ডলিং কস্ট বা মেনটেন্যান্স কস্ট, অ্যান্ড থার্ডলি হচ্ছে যখন তুমি প্রোডাকশান করছো সেই কস্ট। তো প্রোডাকশানে ঢোকার আগে এই যে তিনটে রকমের কস্ট আছে সেটাও একটা তোমাদের টোটাল কস্টে কন্ট্রিবিউট করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে অর্ডারিং বা ক্যারিং কস্ট যেন সবসময় আমাদের মিনিমাম লেভেলে থাকে, এবং সেইটাকে ডিটারমাইন করার জন্য আমাদেরকে একটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আনতে হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিকে আমি সাইড রাখলাম, আমাদেরকে এমন একটা কোয়ান্টিটি অর্ডার করতে হবে যে লেভেলে এসে কি হবে, আমার বোথ দ্য অর্ডারিং অ্যান্ড দ্য ক্যারিং কস্ট উইল বি মিনিমাম। কেননা আমার সবসময় একটা ওয়ান অফ দ্য মোটিভস টু ম্যাক্সিমাইজ মাই প্রফিট ইজ টু মিনিমাইজ মাই কস্ট। তাহলে কস্ট আমাকে মিনিমাইজ করতে গেলে আমাকে এমন একটা বা এমন একটা কোয়ান্টিটি অফ মেটেরিয়ালকে অর্ডার করতে হবে যেখানে দেখা যাবে যে সেই কোয়ান্টিটিটা আমি যদি বছরে অর্ডার করি তাহলে আমার অর্ডারিং কস্ট মানে টোটাল অর্ডারিং কস্টটাও কম হবে, প্লাস আমি সেইটাকে অর্ডার করে পারচেস করে নিয়ে আসার পরে আমার যে সেই মেটেরিয়ালকে মেনটেন করার যে খরচা সেটাও কম হবে। দেখো, বছরে একটা
মেটেরিয়াল, একটা প্রোডাক্টের যে মেটেরিয়ালের যে ডিমান্ড থাকে, দ্যাট ইজ ইফ উই ডিনোট ইট অ্যাজ অ্যানুয়াল ডিমান্ড, তাহলে সেটা আমাদের কাছে হয়তো কি হবে, বছরের প্রথমেই একটা প্রজেক্টের ডিমান্ড আমরা সেট করতে পারি যে দ্যাট ইজ মাই অ্যানুয়াল ডিমান্ড। ঠিক আছে, এবারে অ্যানুয়াল ডিমান্ড সারা বছরের ডিমান্ডকে তো আমি একবারে নিয়ে চলে আসতে পারি না, আমাকে উইথ ফ্রিকুয়েন্ট অর্ডার্স বা উইথ সাবসিকুয়েন্ট অর্ডার্স আমাকে সেটা অর্ডার প্লেস করে আমাকে প্রোডাক্টটাকে কী করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে এই যে প্রোডাক্টটাকে নিয়ে আসার ব্যাপার, তো সেটাকে আমি কি করব, তো সেটা অর্ডারিং কস্ট, এবং তার ছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে আমার প্রোডাক্টটাকে নিয়ে আসার পরে আমার তাকে যে হ্যান্ডেল করা বা ক্যারি করে নিয়ে যাওয়ার যে কস্ট, এই দুটো কস্টকে যদি আমি মিনিমাইজ করতে পারি, তাছাড়া আমার যদি কস্ট অফ প্রোডাকশানটাকেও আমি কন্ট্রোল করতে পারি উইথ আ মিনিমাম কস্ট, তাহলে আমি কি পেতে পারি, সেখান থেকে আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা পেতে পারি। কারণ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইজ দ্যাট কোয়ান্টিটি ইন হুইচ ইফ an organization orders, then both the ordering and the carrying cost gets minimum. এবারে আমাদের তার মানে জানা উচিত যে অর্ডারিং এবং ক্যারিং কস্ট এই দুটো জিনিস কি বলে। অর্ডারিং কস্টস আর দ্য কস্টস হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য পারচেস অর অর্ডারিং অফ মেটেরিয়াল। আগেই বললাম যে পারচেস করা বা অর্ডার করার সঙ্গে যে কস্টটা অ্যাসোসিয়েটেড থাকে, তো সেটাকে আমি অর্ডারিং কস্ট বলি। এর মধ্যে কি কি থাকতে পারে, যেমন কস্ট অফ টেন্ডার ইনভিটেশন, preparation of purchase orders and other expenses which are incurred for the purpose। তাহলে অর্ডারিং কস্ট হচ্ছে সেই কস্টগুলো, তো সেটা হচ্ছে আমাকে যেগুলো হেল্প করে কিসে, যেমন কস্ট অফ টেন্ডার ইনভিটেশন, প্রিপারেশন অফ পারচেস অর্ডার্স অ্যান্ড আদার এক্সপেন্সেস হুইচ আর ইনকার্ড ফর দ্য পারপাস, মানে ফর দ্য পারপাস অফ পারচেসিং দ্য কোয়ান্টিটি। নেক্সট আসছে হচ্ছে আমাদের ক্যারিং কস্ট। তো ক্যারিং কস্ট হচ্ছে, ক্যারিং কস্ট আর দ্য কস্ট ফর হোল্ডিং দ্য ইনভেন্টারিজ। ইট ইনক্লুডস দ্য কস্ট অফ ক্যাপিটাল ইনভেস্টেড ইন ইনভেন্টারিজ, কস্ট অফ স্টোরেজ, ইন্স্যুরেন্স কস্ট এটসেট্রা। ক্যারিং কস্ট মানে কি, যে আমি ইনভেন্টারিটাকে অর্ডার করলাম, অর্ডার করে পারচেস করে আমি নিয়ে এলাম আমার স্টোরে, এইবারে সেই ইনভেন্টারিটাকে স্টোর করে রাখার যে কস্ট, মানে কস্ট অফ স্টোরেজ, বা যে আমি যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছি ইনভেন্টারিজে সেইটার কস্ট, বা ধরো আজকে আমার কোনো কারণে কোনো অ্যাবনর্মাল লস হয়ে গেল ইনভেন্টারিজে, যেমন ধরো আগুন ধরে গেল বা ধরো চুরি হয়ে গেল, যেগুলো আমার হাতে নয়, হুইচ আর আনঅ্যাভয়েডেবল অ্যান্ড লিডিং টু অ্যান অ্যাবনর্মাল লস অফ দ্য ইনভেন্টারি। তো সেই ক্ষেত্রে আমার যে কস্ট, যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটাকে ওভারকাম করবে কারা, ইন্স্যুরেন্স, এবং সেই জন্য আমার মেটেরিয়ালের ইন্স্যুরেন্স করে রাখা দরকার, এবং তার জন্য আমি মান্থলি হোক বা কোয়ার্টারলি হোক বা ইয়ারলি এই মেটেরিয়ালের একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করি। তাহলে দ্যাট লিডস টু অ্যান ইন্স্যুরেন্স কস্ট, যেটা আমাকে তখনই ইনকার করতে হয় যখন আমি মেটেরিয়ালটাকে স্টোর করে রাখি। তো এই সমস্ত যে কস্টগুলো আছে, দ্যাট লিডস টু আ ক্যারিং কস্ট অফ দ্য মেটেরিয়াল। তো এই অর্ডারিং কস্ট এবং এই ক্যারিং কস্ট, এইটা কোন কোয়ান্টিটি যদি আমি পার অর্ডারে অর্ডার করি, সেই কোন কোয়ান্টিটি পার অর্ডারে অর্ডার করব, কতটা কোয়ান্টিটি অর্ডার করব, সেইটা ডিটারমাইন করে হচ্ছে ইওকিউ, হুইচ ক্যান লিডস টু আ কস্ট মিনিমাইজেশন। এবারে আসছে হচ্ছে আমার যে ক্যালকুলেশন অফ ইওকিউ। ইওকিউ কীভাবে আমরা বার করব, ইওকিউ জিনিসটা কি সেটা তো আমরা বুঝেছি, যে ইওকিউ হচ্ছে, যে ইওকিউ ইজ দ্যাট কোয়ান্টিটি হুইচ লিডস টু দ্য or minimization of the ordering and the carrying cost, and is that size of the order which is used as an optimizing stock control system। তাহলে এবারে আমাদের জানতে হবে যে ইওকিউ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো ইওকিউ এর ক্যালকুলেশনের একটা ফর্মুলা হচ্ছে, বা ইওকিউ ডিটারমিনেশনের ফর্মুলা ইজ ইওকিউ ইকুয়াল টু রুট আন্ডার
2 × A × O ডিভাইডেড বাই সি। আমি আমার মতো করে জিনিসটাকে লিখেছি, তোমরা তোমাদের মতো ডিনোমিনেশনস ইউজ করতেই পারো, প্রোভাইডেড ইউ নিড টু এক্সপ্লেন কি যে তোমরা অ্যাব্রিভিয়েশনসগুলোর এগেনস্টে কী কী এক্সপ্লেন করছো। তো আমি তোমাদের সুবিধার্থে যেভাবে এক্সপ্লেন করেছি সেটাই আমি বলছি, যে ইউ ইকুয়াল টু √2 × A × O ডিভাইডেড বাই সি, ওয়্যার ইউ ইজ ইকুয়াল টু ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড রিকোয়ার্ড ইন ইউনিটস। সব সময় আমরা যখনই কিউ ক্যালকুলেট করব তখনই আমরা অ্যানুয়াল ডিমান্ডে নিয়ে চলে আসব। সাপোজ ধরো তোমার কাছে মান্থলি ডিমান্ড দেওয়া আছে, মান্থলি ডিমান্ড মানে তোমার কি, মান্থলি ডিমান্ড মানে হচ্ছে তুমি সেটাকে কি করবে, যে ডিমান্ডটা দেওয়া থাকবে মান্থলি মাসের, তাহলে ইন্টু 12 করবে। ইফ ইট ইজ গিভেন ইউর উইকলি ডিমান্ড ইউ নিড টু মাল্টিপ্লাই with 52 as there are 52 weeks in a year to get the annual demand. যদি তোমার পার ডে হিসাবে দেওয়া থাকে দেন ইউ নিড টু মাল্টিপ্লাই ইট উইথ 365 টু গেট দ্য অ্যানুয়াল ডিমান্ড। তো এইভাবেই সবসময় আমরা অ্যানুয়াল ডিমান্ডে জিনিসটাকে কনভার্ট করে নেব। এবারে আসছে হচ্ছে ও ইকুয়াল টু হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, মানে টোটাল অর্ডারিং কস্ট নয়, পার অর্ডার, ইচ অর্ডারে আমার অর্ডারিং কস্ট কত সেটা। এবং সি হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। Why it's annum? Because we are always converting the annual demand, we are converting the demand or consumption of units in annual term, means in a yearly term. Therefore যখন ক্যারিং কস্টটাকে নেব তখন ক্যারিং কস্টও আমার কি হবে, পার অ্যানাম বা প্রতি বছরের হিসাবে হবে এবং পার ইউনিট হিসাবে। Next, in many of the cases, it can be seen that the inventory carrying cost is not given directly. অনেক সময় দেখা যাবে rather in most of the cases you will see that যে ক্যারিং কস্টটা পুরো টোটাল অ্যামাউন্টটা দেওয়া নেই, যে সাপোজ ইট ইজ ₹20, ₹25, ₹100 এরকমভাবে দেওয়া নেই, ইটস গিভেন ইন দ্য পার্সেন্টেজ ফর্ম, পার্সেন্টেজ ফর্মে দেওয়া আছে। কীরকম, ধরো ইনভেন্টারি ক্যারিং কস্ট 2%, এটার মানেটা আমি কি বুঝবো সেটা আমি লিখে দিয়েছি। উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্যারিং কস্ট বাই মাল্টিপ্লাইং দ্য ক্যারিং কস্ট পার্সেন্টেজ উইথ দ্য কস্ট অফ পারচেস। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ক্যারিং কস্টের পার্সেন্টেজটাকে আমরা কি করব, আমাদের যে পারচেস কস্ট থাকবে সেটার একটা পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট করব। সাপোজ দ্য কস্ট অফ পারচেস ইজ গিভেন ₹100 অ্যান্ড ইয়োর ইনভেন্টারি ক্যারিং পার্সেন্টেজ ইজ কামিং টু 5%, তাহলে কি হবে, আমরা ইনভেন্টারি ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম কত বলবো, বলবো হচ্ছে 5% অফ ₹100, দ্যাট ইজ ₹100-এর 5% মানে 5 টাকা। তো এইভাবে আমরা ভ্যালুগুলো পাবো অ্যান্ড উই উইল সাবসিকুয়েন্টলি take this into the formula of EOQ, that is √2 × A × O divided by C, which will give us the value of EOQ. নেক্সট আসছে হচ্ছে লেভেল সেটিং। ঠিক আছে, লেভেল সেটিং মানে কি, এবারে ইওকিউ সম্বন্ধে তো আমাদের একটা ধারণা হলো। ঠিক আছে, এবারে ইওকিউ হচ্ছে ইওকিউ এর ধারণার পরে আমাদের ইওকিউ তো আমাদেরকে সেটা বলেছে যেটা হচ্ছে যে একটা কোয়ান্টিটি যেটা অর্ডার করলে আমি আমার অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্টকে অফ মেটেরিয়ালসকে মিনিমাম করতে পারি, খুব ভালো কথা। কিন্তু আমাদেরকে তো তার জন্য এইটা জানতে হবে যে কোন লেভেলে আমার মেটেরিয়ালটা গেলে আমরা অর্ডার করার মতো পজিশনে আসব, তবে তো ক্যালকুলেট করব যে অর্ডার করব কত ইউনিট। আমি কত ইউনিট অর্ডার করব সেটা জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে কোন লেভেলে যাওয়ার পরে আমি অর্ডার করার মতো পজিশনে এলাম। তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা লেভেল সেট করতে হবে যে এই লেভেলে যাওয়ার পরে আমি অর্ডার করার মতো পজিশনে আসছি, এবং এটা সব সময়ই অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করবে। তো লেভেল সেটিং যেটা, তো লেভেল সেটিং কি বলছে, লেভেল সেটিং ইজ টু ডিটারমাইন দ্য কারেক্ট অর মোস্ট অপটিমাল স্টক লেভেল সো অ্যাজ টু অ্যাভয়েড ওভারস্টকিং অর আন্ডারস্টকিং অফ মেটেরিয়ালস। এমন একটা জায়গায় আমরা লেভেলটাকে রাখবো বা লেভেল স্টকিং সেটাই বলে, যে সেই সময় আমাদের স্টকটা এক্সেস পরিমাণেও থাকবে না এবং স্টকটা
খুব কম পরিমাণেও থাকবে না, এমন একটা লেভেলে রাখবো যেখানে আমরা স্টকটাকে ঠিকমতো মেনটেন করতে এবং কন্ট্রোল করতে আমাদের সুবিধা হবে। দ্যাট লিডস টু অ্যান অপটিমাল স্টক লেভেল। এবারে তার মধ্যে লেভেলের মধ্যে আমরা 5খানা লেভেলকে মেনলি কনসিডার করি ফর মেটেরিয়াল কন্ট্রোল। কি কি? দ্য লেভেলস উইচ আর টেকেন ইনটু কনসিডারেশন আর maximum stock level, minimum stock level, reordered stock level, danger stock level and average stock level. তো আমরা এরপরে স্টাডি করব যে এই যে 5টা স্টক লেভেল আছে, এই 5টা স্টক লেভেল কি বলে অ্যাকচুয়ালি। তো ডিফারেন্ট স্টক লেভেলস, ফার্স্টেই চলে আসছি ম্যাক্সিমাম স্টক লেভেল। ম্যাক্সিমাম স্টক লেভেল ইন্ডিকেটস the highest level of inventory which should not be exceeded at any time. আমরা যদি একটা লাইন ড্র করি, সাপোজ ইমাজিন করো আই এম ড্রয়িং আ লাইন, স্ট্রেট লাইন, ভার্টিক্যাল ইন নেচার, ওকে। তো যদি সোজা একটা লাইন ড্র করি তাহলে আমি সবার উপরে রাখবো ম্যাক্সিমাম লেভেলকে, যেটার উপরে আমি যদি আমার লেভেল অফ মেটেরিয়ালকে তুলে দিই তাহলে সেটা কী হবে, দ্যাট উইল লিড টু ওভার স্টকিং অফ মেটেরিয়াল, যেটার দরকার নেই। তাই ম্যাক্সিমাম মানে হচ্ছে আমরা সেই লেভেলটা যেটাতে তত অবধি ম্যাক্সিমাম, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ ইনভেন্টারি, যেটা কখনোই আমাদের এক্সিড করার দরকার নেই, দ্যাট উইল ক্যান লিড টু অ্যান ওয়েস্টেজ, দ্যাট ক্যান লিড টু ওভার স্টকিং অফ মেটেরিয়াল। নেক্সট আসছে ঠিক তার অপোজিট, দ্যাট ইজ মিনিমাম স্টক লেভেল। তো অবভিয়াসলি ম্যাক্সিমাম স্টক লেভেলের থেকে অনেকটাই নিচে কি থাকবে, মিনিমাম স্টক লেভেল। এবং মিনিমাম স্টক লেভেল কি ইন্ডিকেট করবে? Minimum stock level indicates the lowest figure of inventory balance which must be maintained in hand at all times so that there is no stoppage of production due to non-availability of inventory. মানে হচ্ছে মিনিমাম স্টক লেভেল হচ্ছে ইনভেন্টারি ব্যালেন্সের আমার সবচেয়ে, যেটা ম্যাক্সিমাম যেমন হাইয়েস্ট, মিনিমাম হচ্ছে সেই লোয়েস্ট ফিগারটাকে ডিটারমাইন করে, যেটা সবসময় আমাকে মেনটেন করে রাখতে হবে। কেন মেনটেন করে রাখতে হবে? সো দ্যাট কোনো সময়তেই আমার প্রোডাকশানে যেন মেটেরিয়ালের আনঅ্যাভেলেবিলিটির জন্য বাধা না হয়ে দাঁড়ায়। মেটেরিয়ালের আনঅ্যাভেলেবিলিটি যাতে কোনো সময় আমার প্রোডাকশানকে ইন্টারাপ্ট করতে না পারে বা বাধা না সৃষ্টি করতে পারে, সেই জন্য আমাকে একটা লেভেল অফ স্টক সব সময়ই মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট ওটা মেনটেন করতে হবে, কম করে ওটা আমাকে মেনটেন করতে হবে। এবং তার নিচে কোনোভাবেই যেন আমার মেটেরিয়ালের লেভেলটা না যায়, দ্যাট গিভস মি মিনিমাম স্টক লেভেল। নেক্সট আসছে হচ্ছে অ্যাভারেজ স্টক লেভেল। খুব সোজা কথায় যদি আমরা বুঝি, অ্যাভারেজ স্টক লেভেল মানে হচ্ছে মোটামুটি নর্মাল স্টক লেভেল, না ম্যাক্সিমাম না মিনিমাম। এবং অ্যাভারেজ কথাটার মানেই হচ্ছে দুটো এক্সট্রিম জোনকে অ্যাড করে, দ্যাট গেটস ডিভাইডেড বাই দ্য টু which gives you average stock level। এবং সেটা আমরা কিভাবে পেতে পারি? that is the average of both the minimum and the maximum stock level held by an organization. Suppose maximum stock level আমার 500 units, minimum stock level আমার 200 units, তাহলে দুটোর সামেশন হচ্ছে 700 units, that can, এবং if it is divided by 2 that can give you average stock level, that is 350 units. It's as simple as that. Next is coming to reorder level. Reorder level মানে হচ্ছে reorder level lies in between the minimum and the maximum levels in such a way that before the materials ordered is received into stores, there is sufficient quantity on hand to cover both the normal and the abnormal consumption situations. তার মানে রিঅর্ডার লেভেল, এবার আমি যে তোমাদেরকে ভার্টিক্যাল লাইনটা বললাম, ভার্টিক্যাল লাইনটাতে আমি বলেছি একদম হাইয়েস্ট পয়েন্টে আছে ম্যাক্সিমাম লেভেল অ্যান্ড আপাতত লোয়েস্ট পয়েন্টে আছে মিনিমাম লেভেল, এবং এই দুটোর সামওয়াট কোনো না কোনো একটা মাঝামাঝি জায়গাতে রয়েছে অ্যাভারেজ স্টক লেভেল। এবারে রিঅর্ডার লেভেলটা কি? রিঅর্ডার লেভেল হচ্ছে সেটাও মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেলেরই মাঝখানে, মানে মাঝামাঝি, একদম মিডিলে থাকে এটা বলাটা ভুল, কিন্তু সামওয়্যার লাইজ ইন বিটুইন দ্য ম্যাক্সিমাম লেভেল অ্যান্ড দ্য মিনিমাম লেভেল। কীরকমভাবে? যে আমি সাপোজ আমি ম্যাক্সিমাম লেভেলে রয়েছে, আমার ম্যাক্সিমাম আমার কনজামশান যত কম বাড়ছে, আমার ম্যাক্সিমাম লেভেল থেকে আমার মেটেরিয়ালের লেভেলটা কী হচ্ছে, আস্তে আস্তে কমছে, কমতে 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 মিনিমাম লেভেল অবধি আসার আগেই আমাকে
তার উপরে একটা লেভেল সেট করতে হয়। সেটা কি লেভেল? দ্যাট ইজ রিঅর্ডার লেভেল। আমি মেটেরিয়াল কনজিউম করছি, ম্যাক্সিমাম লেভেল অবধি আমার মেটেরিয়াল স্টক করা ছিল সাপোজ, এবারে মেটেরিয়াল কনজামশন হওয়ার জন্য আস্তে আস্তে আমার লেভেল অফ মেটেরিয়ালসটা কী হচ্ছে, ম্যাক্সিমাম লেভেল থেকে কমতে 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 মিনিমাম লেভেলে আসবে, এটাই হচ্ছে কথা। এবারে কি হবে, সেই পজিশানে গিয়ে দেখা যাচ্ছে যে আমি মিনিমাম লেভেলের উপরে আরেকটা লেভেল সেট করছি হুইচ ইজ লাইং বিটুইন ম্যাক্সিমাম লেভেল অ্যান্ড মিনিমাম লেভেল, দ্যাট ইজ রিঅর্ডার লেভেল। এবং তার মানে কি, মিনিমাম লেভেলে আসার আগেই মেটেরিয়ালের লেভেলটা রিঅর্ডার লেভেলকে ছুটছে। এবার রিঅর্ডার লেভেলকে যখন টাচ করছে তো সেই লেভেলটা আমাকে কি বলছে, যে ওই লেভেলটায় আমি যদি আমার মেটেরিয়ালটাকে আবার অর্ডার করি তাহলে আমি মিনিমাম লেভেলে পৌঁছানোর আগে, কারণ মিনিমাম লেভেল থেকে একবার নিচে চলে গেলে আমার কি হয়ে যাবে, মেটেরিয়ালের আন্ডার স্টকিং হয়ে যাবে। তাই মেটেরিয়ালের আন্ডার স্টকিং আমি মেটেরিয়াল কন্ট্রোল সিস্টেমে হতে দিতে পারি না। তাই জন্য আমাকে কি করতে হবে, রিঅর্ডার লেভেলটাকে আগে সেট করে নিতে হবে, যে সেই লেভেলে পৌঁছালে আমি কি করব, অর্ডার করে দেবো ফর ফার্দার পারচেস অফ মেটেরিয়ালস। কেননা আমি জানি যে আমি যদি রিঅর্ডার করি তাহলে আমি সঙ্গে সঙ্গে মেটেরিয়ালটা পারচেস করে হয়তো নাও নিয়ে আসতে পারি, মানে নাও পেতে পারি, তাহলে ইট টেকস সাম টাইম। তাহলে সেই সময়টা রিঅর্ডার থেকে আবার মিনিমাম লেভেল অবধি মেটেরিয়ালের কনজামশনটা চলতে থাকবে। অ্যান্ড ওয়ান্স উই order the materials and it gets into my store due to the purchase of material, সেটা আবার আমার কি হবে, ম্যাক্সিমাম লেভেলে রিচ হয়ে যাবে। তাহলে সবসময় আমি কি হচ্ছে, রিঅর্ডার লেভেল দিয়ে আমি মেটেরিয়ালের লেভেলটাকে মেনটেন করে রাখছি টুয়ার্ডস দ্য ম্যাক্সিমাম লেভেল, অ্যান্ড আই এম নট লেটিং ইট গো বিয়ন্ড দ্য মিনিমাম স্টক লেভেল। সেই জন্যই এই লেভেলটাকে আমরা কি লেভেল বলি, দ্যাট ইজ রিঅর্ডার লেভেল। মানে হচ্ছে আমি এই লেভেলটাতে গিয়ে অর্ডার করব যাতে কখনোই আমার লেভেল অফ মেটেরিয়াল কনজিউম করতে করতে মিনিমাম লেভেলকে না ছাড়িয়ে যায়। নেক্সট হচ্ছে ডেঞ্জার স্টক লেভেল। এটার মানে কি, আমি তো আপাতত এতক্ষণ অবধি লোয়েস্ট লেভেল বলতে মিনিমাম লেভেলটা কি বলছিলাম, কিন্তু ইন কেস কোনোভাবে আমার মেটেরিয়ালের লেভেলটা মিনিমাম স্টক লেভেলকেও যদি ছাপিয়ে নিচে চলে যায় তখন আমার সেটা কি, সেটা হচ্ছে ডেঞ্জার স্টক লেভেল, মানে তখন আমার বিপদ আসন্ন। কীরকমভাবে, ডেঞ্জার স্টক লেভেল ইজ দ্যাট লেভেল হুইচ ইজ জেনারেলি ফিক্সড বিলো মিনিমাম স্টক লেভেল, যেটা মিনিমাম স্টক লেভেলেরও নিচে থাকে। হোয়েন দ্য স্টক রিচেস টু দিস লেভেল, when the stock reaches to this level, immediate action should be taken to obtain the fresh material। মানে আমরা ডেঞ্জার লেভেলে পৌঁছে যাওয়ার পরে আর সেই জিনিসটাকে মানে কোনোভাবেই ফেলে রাখতে পারি না, আমাদেরকে ইমিডিয়েট স্টেপ নিতে হবে টু reach to at least the minimum level. As this level, normal issue of materials is stopped and emergency issue is given more emphasis। মানে এই লেভেলে এসে আমাকে এমার্জেন্সি যে মেটেরিয়ালটা ইমিডিয়েট দরকার ফর প্রোডাকশন, সেই মেটেরিয়ালটাকে আমাকে অর্ডার করতে হচ্ছে। সো ইট ইজ কল্ড দ্য ডেঞ্জার স্টক লেভেল। তাহলে আমরা এখান থেকে 5টা স্টক লেভেল পেলাম, দ্যাট ইজ ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল, রিঅর্ডার লেভেল অ্যান্ড ডেঞ্জার স্টক লেভেল। নেক্সট we are coming to other important terminologies which are used to calculate all these 5 levels। কি আছে দেখো, সেটা হচ্ছে লিড টাইম, বাফার স্টক, সেফটি স্টক অ্যান্ড স্টক আউট। লিড টাইমটা কি দেখো, লিড টাইম ইজ দ্য টাইম ইন্টারভাল বিটুইন অর্ডারিং অ্যান্ড রিসিপ্ট অফ গুডস or the time interval between starting of production and its completion and the materials consumed during the lead time are called the lead time consumption। তার মানে লিড টাইম হচ্ছে, আমি এতক্ষণ ধরে যেটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে রিঅর্ডার লেভেল, এবারে আমি অর্ডার করলাম, এবার অর্ডার করার পরেই তো আমি সঙ্গে সঙ্গে হয়তো মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটিটা পাচ্ছি না, তাহলে কি হচ্ছে, আমার একটা টাইম লাগছে। এবং লিড টাইম হচ্ছে সেই টাইমটা, দ্যাট ইজ ইট ইজ দ্য টাইম ইন্টারভাল বিটুইন অর্ডারিং অ্যান্ড রিসিপ্ট অফ গুডস, মানে আমি অর্ডার করলাম এবং কবে পেলাম, এই যে টাইম গ্যাপটা রয়েছে। অর কি, দ্য টাইম ইন্টারভাল বিটুইন স্টার্টিং অফ প্রোডাকশন অ্যান্ড ইটস কমপ্লিশন অ্যান্ড দ্য তাহলে এই যে আমি যখন একটা কোনো প্রোডাক্ট তৈরি করব তার যে স্টার্টিং টাইম থেকে শুরু করে যে কমপ্লিশন টাইম, সেই যে টাইম ইন্টারভালটা, দুটোকে আমরা
লিড টাইম হিসাবে কাউন্ট করি। এবং এই লিড টাইমে যে মেটেরিয়ালটা, যে কোয়ান্টিটি অফ মেটেরিয়াল বা যত ইউনিটস অফ মেটেরিয়াল আমি কনজিউম করি, দ্যাট গিভস মি লিড টাইম কনজামশন। তাহলে লিড টাইম যদি সাপোজ তোমাদেরকে কোয়েশ্চেনে বলা থাকে যে 4 to 5 days, দ্যাট মিন্স দ্য মিনিমাম লিড টাইম ইজ 4 days, maximum lead time is 5 days, and if you want to know the normal lead time or average lead time, then you need to add the minimum and maximum and you need to divide it by 2 to get the average lead time consumption. Okay, so lead time হচ্ছে ordering and receipt of goods এর মধ্যে যে টাইম ইন্টারভালটা বা মেটেরিয়াল ইউজ করার যে স্টার্টিং এবং কমপ্লিশনের যে টাইম ইন্টারভালটা। নেক্সট আসছে হচ্ছে বাফার স্টক। Buffer stock is that stock of materials maintained to avoid any contingent interruption in supply of materials. এর মানে হচ্ছে বাফার স্টক হচ্ছে সেই স্টক অফ মেটেরিয়াল যেটা মেনটেন করা হয় কিসের জন্য, টু অ্যাভয়েড এনি কন্টিনজেন্ট ইন্টারাপশন। কন্টিনজেন্ট ইন্টারাপশনস মানে হচ্ছে যে যেটা আমাকে কোনো একটা ইভেন্ট, কন্টিনজেন্ট মিনস হচ্ছে যে ইভেন্টটা আমার কাছ থেকে আগে থেকে জানা থাকে না, এবং এরকম একটা কন্টিনজেন্ট যদি কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন ঘটে এবং ইফ ইট লিডস টু অ্যান ইন্টারাপশন ইন দ্য সাপ্লাই অফ মেটেরিয়াল, তো সেই সময় আমাকে কি করতে হবে, এই রকম সিচুয়েশান যাতে অ্যারাইজ না করে তার জন্য আমাকে আগে থেকে একটা স্টক মেনটেন করে রাখতে হয়। এবং সেই স্টকটাকে মেনটেন করে রাখার জন্য যে স্টকটা আমরা মেনটেন করি, দ্যাট ইজ বাফার স্টক। তাহলে বাফার স্টক ইজ দ্যাট স্টক অফ মেটেরিয়ালস মেনটেনড টু অ্যাভয়েড এনি কন্টিনজেন্ট ইন্টারাপশন ইন দ্য সাপ্লাই অফ মেটেরিয়ালস টু দ্য ইউজার ডিপার্টমেন্ট, যাতে আমার মেটেরিয়াল সাপ্লাইতে কোনো রকম মানে আনঅ্যাভয়েডেবল ইন্টারাপশনস না ঘটে। তাই জন্য আগে থেকেই কি হবে, স্টোরস লেজার যারা মেনটেন করে বা স্টোর যারা রাখে তারা আগে থেকে একটা স্টককে মেনটেন করে, অ্যান্ড হুইচ গিভস আস দ্য বাফার স্টক। ওকে, তো সেই যে স্টকটাকে মেনটেন করা হয় সেটাকে বলা হয় হচ্ছে বাফার স্টক। আচ্ছা, আরেকটা হচ্ছে সেফটি স্টক। সেফটি স্টক আর ক্যারিড ইন এক্সেস অফ দ্য এক্সপেক্টেড লিড টাইম কনজামশন অফ মেটেরিয়াল। অনেক জায়গাতে এই জিনিসটাকে বাফার স্টক এবং সেফটি স্টককে অনেকটাকে কি করা হয়, কমপ্লিমেন্টারি টার্ম হিসাবে ধরা হয়, মানে এই দুটো টার্মকে ইকুয়াল হিসাবেই কনসিডার করা হয়। কোথাও দেখবে বলা থাকবে সেফটি স্টক এবং কোথাও দেখবে বলা থাকবে বাফার স্টক। তো এই রকম একটা লেভেলে যাওয়ার পরেতে তো বাফার স্টকও যেমন আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ মেটেরিয়ালসে হেল্প করে, এবং যার জন্য আগে থেকেই স্টোর কিপার তারা স্টকটাকে মেনটেন করে রাখে। তো সেই রকমই সেফটি স্টকও সেই রকমই একটা জিনিস, যে স্টকটাকে আমরা অলরেডি আগে থেকে মেনটেন করে রাখি কিসের জন্য, মানে লিড টাইম যে কনজামশন, মানে আমি অর্ডার করলাম এবং রিসিভ হয়ে আসবে এই টাইম ইন্টারভ্যালে যাতে আমার প্রোডাকশানে কোনো ইন্টারাপশন না হয়, তাই জন্য কিছুটা স্টক আগে থেকেই মেনটেন করে রাখা হয়, and that gives us safety stock. Next হচ্ছে stock out. Stock out is a position or situation where requirement for the materials exceeds this availability of stock. এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্টক আউট মানে কি। স্টক আউট মানে হচ্ছে যখন আমার যে অ্যাভেলেবিলিটি অফ স্টকটা দরকার বা স্টকের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা কি হবে, সেটা থাকবে না। আনঅ্যাভেলেবিলিটি, যে স্টকের যে অ্যাভেলেবিলিটিটা আমার দরকার, যতটা স্টক অ্যাকচুয়ালি দরকার সেটা আমার কাছে নেই। তার মানে কি, আমার যে রিকোয়ারমেন্ট, মেটেরিয়ালের যে রিকোয়ারমেন্ট সেইটা কি করবে, আমার অ্যাভেলেবিলিটি অফ স্টককে এক্সিড করে যাবে, ছাপিয়ে যাবে। যখন আমার রিকোয়ারমেন্ট অফ মেটেরিয়াল মানে আমার ডিমান্ড, অ্যাভেলেবিলিটি অফ স্টক মানে দ্যাট ইজ মাই সাপ্লাই। তাহলে ডিমান্ড যখন সাপ্লাইকে এক্সিড করে যাচ্ছে তখন কি হচ্ছে, আমার যতটা দরকার ততটা আমি পাচ্ছি না। তার মানে কি, দিস ইজ আ সিচুয়েশন অফ স্টক আউট. So all these terminologies are very essential when we will be calculating the different levels of stock, that is maximum, minimum, reorder, average and danger stock level. And lastly আমি তোমাদেরকে কিছু ফর্মুলাস প্রোভাইড করেছি, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ডিফারেন্ট লেভেলস। এই যে আমরা 5খানা লেভেল নিয়ে পড়াশোনা করলাম, তাহলে সেইখানে তো আমাদের 5টা লেভেল কিভাবে বার করতে হয় সেইগুলো তো জানতে হবে। তো সেইগুলোর আমি
প্রেজেন্টেশনের লাস্টে এই ফর্মুলাসগুলো দিয়ে দিয়েছি, দ্যাট ইজ ম্যাক্সিমাম স্টক লেভেলের ফর্মুলা, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস হোল মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। ওয়ান থিং টু বি নোটেড, রিঅর্ডার কোয়ান্টিটি এটা নিয়ে ডিসকাস করিনি, কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি ইন জেনারেল আমরা সেটাকেই ধরি যেটা হচ্ছে আমাদের ইউওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো আমরা সেই জিনিসটাকেই ধরি যেটা ইওকিউ, যেটা আমাদের সেটাই হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি। তাই যদি কোনো কোয়েশ্চেনে দেখো যে রিঅর্ডার কোয়ান্টিটি বার করতে বলছে, তার মানে আমরা কি ইউজ করব, আমরা সেখানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ফর্মুলাটাকেই ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিনিমাম স্টক লেভেল। মিনিমাম স্টক লেভেল ইকুয়াল টু রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ অর লিড টাইম নর্মাল লিড টাইম কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ অর নর্মাল কনজাম্পশন। কোনো কোয়েশ্চেনে দেখবে বলা থাকবে অ্যাভারেজ কনজাম্পশন, কোনো কোয়েশ্চেনে বলা থাকবে নর্মাল কনজাম্পশন। অ্যাভারেজ আর নর্মাল আর সিনোনিমাস হিয়ার, ঠিক আছে, যে অ্যাভারেজও যা নর্মালও তাই, এখানে আমরা দুটো টার্মকে একই হিসাবে ইউজ করি। নেক্সট হচ্ছে অ্যাভারেজ স্টক লেভেল। অ্যাভারেজ স্টক লেভেলের দুটো ফর্মুলা, একটা তো বলেইছি যে সামেশন অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লেভেল অ্যান্ড ইটস গেটস ডিভাইডেড বাই 2 উই উইল গেট অ্যাভারেজ স্টক লেভেল। আরেকটা ফর্মুলা হয় সেটা হচ্ছে মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। সমস্ত ফর্মুলাসগুলি আমাদেরকে মনে রাখা দরকার, কেননা কোন সিচুয়েশানে কোনটা আমাদের কোয়েশ্চেনে লাগবে এক্সামে সেটা আমরা জানি না, তাই জন্য উই নিড টু মেমোরাইজ অল দিস ফর্মুলাস অ্যান্ড অল দিস ফর্মুলাস আর হেল্পফুল ফর calculating the values of these levels. নেক্সট রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেলের মেনলি তিনটে ফর্মুলা আছে, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ইন্টু ম্যাক্সিমাম কনজাম্পশন, অর মিনিমাম স্টক লেভেল প্লাস নর্মাল ইউসেজ ইন্টু নর্মাল ডেলিভারি টাইম। নর্মাল ডেলিভারি টাইম, আচ্ছা ডেলিভারি টাইম মানেও হচ্ছে কিন্তু সেটাকে আমরা লিড টাইম বলছি। কেননা লিড টাইম আমি কি বলেছি, যে অর্ডার করব এবং রিসিভ করব, এই দুটোর মধ্যে যে আমার টাইম ইন্টারভ্যালটা, তো সেটাই তো আমার ডেলিভারি টাইম। তারা আমার মেটেরিয়ালটা দিতে বা পেতে যতক্ষণ লাগছে সেটাই আমার ডেলিভারি টাইম। তাই জন্য ডেলিভারি টাইম বা লিড টাইম দুটোই কিন্তু এখানে একই হিসাবে ইউজ করা হচ্ছে। আরেকটা ফর্মুলা হচ্ছে সেফটি স্টক প্লাস লিড টাইম কনজাম্পশন। অ্যান্ড লাস্টলি উই আর গেটিং ডেঞ্জার লেভেল, that is danger level equal to minimum consumption into emergency delivery time. These are the formulas which you need to remember while calculating the different levels. And another formula we have got in the specific identification method or unique cost method, that is the formula of economic order quantity, which is root under 2 into A into O divided by C. The whole thing is coming under root. So after you calculate the value, you need to calculate the value by using the root. ওকে, আর ইওকিউ বার করার জন্য আরেকবার বলে দিচ্ছি যে আমাদের সবসময় দ্য ইউনিট বা ডিমান্ড যেটা থাকবে সেটাকে আমাদেরকে অ্যানুয়াল টার্মসে নিয়ে যেতে হবে, বি ইট ইন মান্থস, বি ইট ইন উইকস অর বি ইট ইন ডেজ। এটা তোমাদের ফার্স্ট পার্ট ছিল মেটেরিয়াল কস্টিংয়ের। In other presentation, I will discuss about the last topic of this chapter, that is methods of stock valuation. Thank you.